ভোটের কালি মুছে যাবার আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার। ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্বরতদের সম্মানী ভাতা চালু করে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। তিনি জানান, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে দেশকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চায় তার সরকার। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র ও সমাজের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। দেশে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিদিন ধ্বনিত হয় প্রার্থনা। নীরবে মানুষের আধ্যাত্মিক জীবনের যারা পথ দেখান, সেই ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের অনেকেই জীবনযাপন করেন অর্থের অভাবে। সেই বাস্তবতা বদলানোর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় সেবাদানকারীদের জন্য মাসিক সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের মাস না পেরুতেই বাস্তব রূপ পেল দ্বিতীয় প্রতিশ্রুতি। ধাপে ধাপে দেশের সব উপাসনালয়কে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে সরকার। তবে নাগরিকদেরও রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর স্বনির্ভর আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। জাতীয় নির্বাচনের আগে জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নোট থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে সকলের জন্য একটি নিরাপদ রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি। শফিকুল হক, 71, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক চলছে। দুপুর 1টার দিকে সংসদে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। বাকি তথ্য জানতে যুক্ত হব তার সঙ্গে। হোসাইন, কখন শুরু হবে বৈঠক? এছাড়া আগামীকাল সংসদ অধিবেশনের আগে এই বৈঠকের গুরুত্ব কি জানতে চাই আপনার কাছে। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিনে কিন্তু একেবারে শুরুর দিনে কিন্তু স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি জাতীয় সংসদের কার্য উপদেষ্টা পরিষদের 15 সদস্যের একটি কমিটির নাম ঘোষণা করা হয়েছিল এবং সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে তিনি সেই কমিটির সভাপতি। মূলত জাতীয় সংসদ কিভাবে তার কার্য পরিচালনা করবে, সংসদের অধিবেশনগুলো কিভাবে চলবে এবং সংসদের অধিবেশন চলাকালীন কি কি আলোচ্য বিষয় থাকবে এবং সংসদের এই অধিবেশনের মেয়াদ কতদিন হবে, এইসব বিষয়ে মূলত আজকের এই
বৈঠক চলছে। 12:37 দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসে উপস্থিত হয়েছেন, এই বৈঠকে মিলিত হয়েছেন। এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে। সংসদের এই কার্য উপদেষ্টা কমিটির যে 15 সদস্য, তার মধ্যে একজন সদস্য অনুপস্থিত আছেন, তিনি মির্জা আব্বাস, অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। এছাড়া প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং অপরাপর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত এই যে প্রথম অধিবেশন শুরু হলো, এই অধিবেশনের মেয়াদ কতদিন হবে এবং ঈদের আগে এবং পরে, ঈদের আগে কবে মুলতবি হবে কিংবা ঈদের পরে কবে থেকে সংসদের অধিবেশন শুরু হবে, সেই সব বিষয়ে কিন্তু আলোচনার জন্য এই বৈঠক, কার্য উপদেষ্টা পরিষদের এই বৈঠক চলছে এখনো পর্যন্ত। ধন্যবাদ হোসাইন আপনাকে। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক ও রেল পথে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। গতকাল থেকেই বাড়ি ফিরছে মানুষ। আগাম বিক্রি হওয়া টিকিটের যাত্রীরা সকাল থেকেই ভিড় করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের ছুটি পুরোপুরি শুরু না হওয়ায় যাত্রীর চাপ এখনও পুরোদমে শুরু হয়নি। নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। সময় মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও। অপরদিকে সড়ক পথেও একই অবস্থা। এখনও ভিড় না বাড়ায় বাসের আগাম টিকিটে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। যাত্রীদের নিরাপত্তা রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ও বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। এখন স্ট্যান্ডার্ড টিকিটটা পাওয়া যাচ্ছে, কিন্তু একটাই সমস্যা কি জানেন, অনলাইনে যে টিকিটগুলো ছাড়ছে, ঠিক আছে, ওই টিকিটগুলো আমরা পাই নাই, কাটার মতো সুযোগও আমাদের হয় নাই, সৌভাগ্যটাও হয় নাই। জানি না কেন 8টার সময় টিকিট ছাড়ে, 8টা বাজে 1 মিনিটে যায় আপনার টিকিটগুলো বুক হয়ে যায়। পরিবারকে অনেক আগে, প্রায় 20 দিন আগে বাসায় পাঠা দিচ্ছি, দেশে পাঠা দিচ্ছি, এখন আমি শুধু একাই যাচ্ছি। অনলাইনে যদিও কাটা হয়েছে, কোনো রকম বৃদ্ধি করা হয়নি। এই যাত্রা নির্বিঘ্ন করতে এবারও সড়ক মহাসড়কে ট্রাক লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে গাবতলী বাস টার্মিনালে ব্রিফিংয়ে তিনি কথা জানান। এ সময় ডিএমপি কমিশনার জানান, যাত্রী হয়রানি কমিয়ে তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কাউন্টার ভাড়ার চার্ট টাঙিয়ে রাখার নির্দেশনা রয়েছে। বাসের শিডিউল প্রতিনিয়ত যাত্রীদের জানাতে হবে। ফিটনেসবিহীন বাসের চলাচল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে জানিয়ে মোহাম্মদ সরওয়ার আরও জানান, টার্মিনাল সহ মহানগরীতে ট্রাফিক পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হবে। সঙ্গে থাকবে ডিবি ও সোয়াট টিম। টার্মিনালে চাঁদাবাজি রুখতে সব ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত এখনও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে, যে কারণে ঈদযাত্রায় তীব্র যানজটের সংখ্যা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে যাত্রীদের বাড়ি ফেরা সুখকর না হওয়ার আশঙ্কাই বেশি। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। জাহিদুল ইসলাম অনেকের তথ্য চিত্রে প্রতিবেদন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক অংশের চিত্র এটি। কর্মযজ্ঞ চলছে সড়ক জুড়ে। কোথাও কোথাও পরিবহন চলাচলে তৈরি করতে হয়েছে বিকল্প সরু পথ। এতে স্বাভাবিক দিনেই দীর্ঘ যানজট দেখা যায়। এমন পরিস্থিতিতে এই পথে চলাচলকারীরা বলছেন, ঈদ যাত্রা শুরু হলে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত তীব্র যানজট হবে। বাইপাইলের যে অবস্থা, মনে হয় যে যানজটের খুব ভয়াবহ একটা চাপ পড়বে। রাস্তা এখন অনেক সংকুচিত হয়ে গেছে, গাড়ি চলাচলে অনেক অসুবিধা হবে, তীব্র যানজট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এখন রাস্তার কাজ করার কারণে যানজট একটু হবে, এটা সবারই মানতে হবে, যেহেতু এটা রাস্তার কাজ চলমান। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ নিয়ে দুশ্চিন্তায় আছেন পরিবহন শ্রমিকরাও। তারা বলছেন, এখনই সর্বোচ্চ পরিকল্পনা না নিলে চরম ভোগান্তিতে পড়বেন উত্তরের যাত্রীরা। সামনে এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হবে আমাদের, যত দিন যাবে অত জামটা বেশি হবে।
নিজের সময় যদি রাস্তাগুলো ঠিক মতো ক্লিয়ার করে সাইড দেয় তাহলে মানে যানজটটা একটু কম থাকবে আর কি। জাম তো হবে, কারণ রাস্তার রোডের কাজ তো চলছেই, এই কাজ শেষ না হওয়া পর্যন্ত তো জাম থাকবেই। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পৌঁছে দিতে নানা উদ্যোগের কথা জানান হাইওয়ে পুলিশ। একই সঙ্গে জানানো হয় দ্রুত সংস্কারের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ও সড়ক বিভাগকে। ঈদ উপলক্ষে বাড়তি পুলিশি তৎপরতা জোরদার করা হবে। জেলা পুলিশের সমন্বয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন। আমরা আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মোতায়েন আছে। আমরা আশা করছি যারা ঘরমুখী মানুষ যারা এই রাস্তাগুলো ব্যবহার করবেন খুব নির্বিঘ্নে এই এলাকায় ঈদের যে যাত্রা আছে নির্বিঘ্নে তারা যাত্রা করতে পারবে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক। আবার এসে এগুলা কিভাবে কি করা যায় সব ব্যবস্থা নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা গতবারের চাইতে এবারের ঈদ যাত্রা আরো কমফোর্টেবল করব ইনশাআল্লাহ। দপ্তরগুলোতে চিঠি চালাচালি সীমাবদ্ধ না রেখে সরেজমিনে সংস্কার চায় এই পথের যাত্রীরা। অন্যথায় সড়কে বাড়বে জটলা, ভোগান্তি পোহাবে উত্তরের লাখো যাত্রী। আল ইমরান, ৭১। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এমি রাজ্জাক। রাজ্জাক, মহাসড়কে কেমন ভিড় দেখা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কি ধরনের নেওয়া হচ্ছে, এছাড়া ঘরমুখী মানুষের প্রতিক্রিয়া কি জানতে চাই। মৌটুসী, আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে উত্তরের প্রবেশপথ এলেঙ্গা, সেই এলেঙ্গা বাস স্ট্যান্ডে আমি অবস্থান করছি। আপনাকে আমি যদি দেখাই ঈদ যাত্রার দ্বিতীয় দিনের যে চিত্র এই মহাসড়কে অন্তত ১,০০০ পুলিশ তারা কিন্তু ঈদ উপলক্ষে দায়িত্ব পালন করতে শুরু করেছে। যানবাহনের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও এই মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় ৬৫ কিলোমিটার সড়ক জুড়ে কোথাও কোনো যানবাহনের দীর্ঘ লাইন অথবা যানজটের দেখা মেলেনি। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, তারা কোন ধরনের দায়িত্ব পালন করছেন, কোথাও কোনো যানজট রয়েছে কিনা এ নিয়ে আমরা কথা বলতে যাই। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের যিনি প্রশাসন প্রধান, তার সাথে আমরা কথা বলতে যাই। তিনি জানাবেন আজকে সড়কের কি পরিস্থিতি। আপনি বলবেন আজকে সড়কের এই পরিস্থিতি কেমন, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কি অবস্থা আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৭১ টিভিকে। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা পূর্ব হতে প্রস্তুতি নিয়েছি যানজটের যেন মহাসড়কে যাত্রী ভোগান্তি না হয়, সেই সাথে ঈদে ঘরমুখী মানুষের যেন স্বস্তিতে যাইতে পারে যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়া আমাদের একটা বড় ধরনের একটা প্রোগ্রাম আছে, আগামী ১৬ তারিখ থেকে এটা মোতায়েন হবে প্রায় ১,০০০ ফোর্স। সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা উন্নতি সহ ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের ৪টা সেক্টরে দায়িত্ব পালন করবে সকল ফোর্স। সেই সাথে মোবাইল টিম ৫৫টার মতো পিকেট ডিউটি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি থাকে। সেই সাথে মোটরসাইকেল মোবাইল আছে ২৫টি, যেন তারা সার্বক্ষণিক রাস্তায় টল দিবে, যেন কোথায় লক্ষ্যযোগ্য গাড়ি বিকল না হয়। মৌটুসী, আমরা আবার একটু জানাতে চাই আপনাকে, এই মহাসড়ক ধরে যারা যানবাহনের চালক এবং যাত্রীরা রয়েছেন তারা যেটি বলছেন প্রতি বছরের মতো এবারও এলেঙ্গাতে যানজটের সংখ্যা রয়েছে। সেই যানজটের সংখ্যা নিয়ে কি বলবেন, যে উৎকণ্ঠা রয়েছে সেই উৎকণ্ঠা নিয়ে কি বলবেন ট্রাফিকের অ্যাডমিন যিনি রয়েছেন? ধন্যবাদ। এলেঙ্গায় যানজটের একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যেখানে আমরা সবাই জানি যেখানে ৫৫০ মিটার একটা ফ্লাইওভারের কাজ নির্মাণাধীন। সেই ক্ষেত্রে রাস্তাটা একটা ন্যারো করে ফেলছে। যদিও তারা ওই পরিমাণ রাস্তা ওয়েট করলেও আমরা বিকল্প হিসেবে আমরা পুলিশ বক্সের বিকল্প হিসেবে রাস্তা শুনতে পেলেন। ধন্যবাদ রাজ্জাক আপনাকে, আপনি থাকবেন। পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, এলেঙ্গা বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী এমি রাজ্জাক। দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে। সকালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তার শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর আগে গত বুধবার মধ্যরাতে অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভার কেয়ারে আনা হয়। মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ বছরের মধ্যে দেশের আমদানি নির্ভর জ্বালানি খাতকে ১০০% স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার আশ্বাস দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সকালে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাল গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ভবিষ্যতে বিভিন্ন কূপ থেকে ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আগামী ৫ বছর পর আমাদের জ্বালানি খাতের যে চাহিদা হবে গ্যাসের ক্ষেত্রে প্রায় ৪.৫ মিলিয়ন ঘনফুট, তার সিংহভাগই ইনশাআল্লাহ আমরা দেশীয় উৎপাদন থেকে সরবরাহ করতে সক্ষম হব। এই কারণে আগামী দিনের পথ চলায় আমরা গণমাধ্যমের পাশাপাশি সমগ্র বাংলাদেশিদের সহযোগিতা প্রত্যাশা করছি। দেশে সঠিকভাবে জাকাত আদায় করা গেলে বছরে প্রায় ১ লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব, যা বড় ভূমিকা রাখতে পারে সমাজের বৈষম্য কমাতে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল জাকাতের সুষ্ঠু বন্টন করা গেলে গড়ে উঠবে সমৃদ্ধ অর্থনীতি, তৈরি হবে কর্মসংস্থানও। তবে দুর্নীতি, জবাবদিহিতার অভাব ও সমন্বয়হীনতার কারণে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মত তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। রাজধানীর কোড়াইল বস্তির এই সড়কে অন্যের ভ্যানে কুড়ানো সবজি বিক্রি করে চলে ২ সন্তান সহ রাবেয়া বশিরের সংসার। আয় এতটাই কম যে দিন পার করতে হয় ধার দেনায় ভর করে। এই দম্পতির মতো দেশের একটি বড় অংশ রয়েছে দরিদ্র সীমার নিচে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার চড়া ব্যয় তাদেরকে ফেলেছে আরও বিপদে। অথচ একই সময় দেশে বেড়েছে সম্পদশালীর সংখ্যাও। কারণ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই বছরে নতুন কোটিপতি হয়েছেন প্রায় ১২,০০০। এমনকি বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের ৪১% সম্পদ দখল করে আছেন মাত্র ১০% মানুষ। অথচ এর বিপরীতে জাকাত আদায়ের হার নামমাত্র। দ্য পিপল হু আর ইন নিড, অর্থাৎ যারা গরিব অসহায়, তাদেরকে সেটা ফিরিয়ে দিতে হবে মর্যাদার সাথে। সুতরাং সমাজের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য জাকাত একটা বড় ধরনের ইফেক্টিভ হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। গবেষণা বলছে, দেশের ৮টি খাত থেকে ঠিকমতো সংগ্রহ করা গেলে বছরে জাকাত আদায় সম্ভব অন্তত ১ লাখ কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি আসতে পারে সেবা খাত থেকে, যা মোট আদায়ের প্রায় 1/3। এছাড়া ব্যাংক আমানত ও কৃষি থেকেও আসতে পারে আরও 40%। রয়েছে শিল্প উৎপাদন, শেয়ার ও বন্ড, প্রভিডেন্ট ফান্ডও। গবেষকরা বলছেন, তথ্যের অভাব, ধর্মীয় আইন বিধিমালার সমন্বয়হীনতা ও সাধারণ মানুষের অনাস্থার কারণেই নষ্ট হচ্ছে এ খাতের সম্ভাবনা। ধর্মীয়ভাবে এটা কিন্তু বাধ্যতামূলক, এটা কোনো স্বেচ্ছামূলক কোনো বিষয় নয়। সুতরাং সরকার যেমন ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্স বাধ্যতামূলকভাবে আদায় করে, জাকাতও ঠিক তেমনিভাবে বাধ্যতামূলকভাবে আদায় হওয়া উচিত। যেমন বাংলাদেশ ব্যাংক, ডিফারেন্ট ব্যাংকস, তারপর ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যগুলো নিয়ে প্রতি বছর অন্তত ১ লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনা পুরো দেশের জন্য সমৃদ্ধি ও নতুন সুযোগের পথ খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যদি এটাকে আনুষ্ঠানিকভাবে সিস্টেম্যাটিক্যালি করতে পারি, একদিকে মানুষকে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান, তার মাধ্যমে তাদেরকে টেকসইভাবে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করে দেওয়া যাবে। আরেকদিকে একটা সবচেয়ে বড় বিনিয়োগ আপনি করতে পারেন হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ উন্নয়ন, তার মাধ্যমে। জাকাত 1% ধরে ক্যালকুলেশন করেন তাহলে 55,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব বাংলাদেশ থেকে। এটা যদি আপনি 2% রেটে ধরেন তাহলে প্রায় 1 লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। আর যদি 3% রেটে যদি আপনি ক্যালকুলেশন করেন জিডিপি, তাহলে 1,60,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। 2026 সালের জন্য জাকাত ফরজ হওয়ার ন্যূনতম সম্পদের পরিমাণ রূপার মানদণ্ডে প্রায় 2,30,000। মেজবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।